পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর এর দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টর বীজগণিত নিয়ে। ক্লাস শুরুর আগে একটি কথা বলে রাখা ভালো যে পাঠ্যপুস্তক বা মেইন বইয়ের কোনো বিকল্প নেই। যতই কোচিং ভিডিও বা অনলাইন ক্লাস করুন না কেন, সেসব কখনোই পাঠ্যপুস্তকের বিকল্প হতে পারে না। আমরা আমাদের ভিডিও লেকচারগুলো এমনভাবে সাজিয়েছি যাতে করে আপনারা ভিডিওগুলো দেখার পর পাঠ্যপুস্তক পড়লে বিষয়গুলো আরও সহজে বোঝা যায়। পাঠ্যপুস্তক পড়ে বোঝার অভ্যাস না থাকলে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমাদের অনুরোধ থাকবে, ভিডিওগুলো দেখার পর আলোচ্য বিষয়গুলি পাঠ্যপুস্তক হতে কয়েকবার পড়ে নিজে বোঝার চেষ্টা করবেন। তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে। আর কথা নয়, চলুন ক্লাস শুরু করা যাক। যেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে একাধিক ভেক্টরের যোগ। বইয়ের ভাষ্য অনুযায়ী একটি ভেক্টরের শীর্ষবিন্দুতে পরবর্তী ভেক্টরগুলো ক্রমান্বয়ে এমনভাবে স্থাপন করতে হবে যেন একটি ভেক্টরের শীর্ষবিন্দু তার পূর্বের ভেক্টরের পাদবিন্দুতে থাকে। এরপর প্রথম ভেক্টরের পাদবিন্দু ও শেষ ভেক্টরের শীর্ষবিন্দু সংযোজকারী সরলরেখার দৈর্ঘ্য হবে তাদের যোগফল বা লব্ধি। ভেক্টরের মান নির্দেশ করবে এবং লব্ধি ভেক্টরের দিক হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। অনেক বড় একটি কথা, অনেক বড় একটি ডেফিনেশন বা সংজ্ঞা। তো চলুন সেটি আমরা ক্রমান্বয়ে বোঝার চেষ্টা করি। মনে করি আমাদের কাছে তিনটি ভেক্টর আছে। একটি ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এটাকে আমরা নাম দিলাম এ ভেক্টর। আরেকটি ভেক্টর হচ্ছে যে এদিকে বি ভেক্টর, এবং আরেকটি ভেক্টর হচ্ছে এরকম আমাদের সি ভেক্টর। ঠিক আছে, এই তিনটি ভেক্টরকে আমাদের যোগ করতে হবে। কীভাবে যোগ করব? উপরের কথা অনুযায়ী সহজভাবে যদি আমি বলি, প্রথমে আমাকে একটি ভেক্টর নিতে হবে। তো আমি এ ভেক্টরকে নিলাম। এ ভেক্টর একই দিকে আছে। এ ভেক্টর এ ভেক্টরে এটি হচ্ছে আমার পাদবিন্দু এবং এটি হচ্ছে আমার শীর্ষবিন্দু। এ ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি বি ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করব। তাহলে এই যে আমি বি ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করলাম, এটি হচ্ছে আমার বি ভেক্টর। হ্যাঁ, তার পরবর্তীতে বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দুকে আমার স্থাপন করতে হবে। তো আমি সি ভেক্টরের পাদবিন্দুকে স্থাপন করলাম। তো আমার সবগুলো ভেক্টর একটা ভেক্টরের শুরুর মানে শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু, আবার তার সেই ভেক্টরের শীর্ষবিন্দুতে অপর ভেক্টরের পাদবিন্দু, এইভাবে ক্রমান্বয়ে আমরা বসিয়ে যাব। বসানো শেষ হলে আমাদের শুরুর ভেক্টরের পাদবিন্দু এবং শেষ যে ভেক্টর, যে তার শীর্ষবিন্দু সংযোজকারী সরলরেখা, এটাই হবে আমাদের সেই ভেক্টরের যোগফল। এই যে রেখাটা আমরা পেলাম, এই রেখাটার দৈর্ঘ্য হবে তার যে নতুন যোগফল যে ভেক্টর আছে, আমি লিখি এটা হচ্ছে আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের যোগফল। ঠিক আছে, এই যে আমাদের এই যে ভেক্টরটা আমরা পেলাম, এই ভেক্টরের দৈর্ঘ্যটা হবে এই এ প্লাস বি প্লাস সি এর মান, এবং এই যে এই ভেক্টর যে দিক বরাবর কাজ করতেছে, এই দিকটা হবে আবার এ প্লাস বি ভেক্টরের দিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী বিষয়টি হচ্ছে একাধিক ভেক্টরের বিয়োগ। তো একাধিক ভেক্টর বলতে প্রথমে দুটি ভেক্টর দিয়ে বুঝি। বইয়ের ভাষ্য অনুযায়ী দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দু যে ভেক্টরটিকে বিয়োগ করতে হবে তার ঋণাত্মক ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তার দৈর্ঘ্য ভেক্টরদ্বয়ের বিয়োগফলের মান নির্দেশ করে। বিয়োগফলের দিক হয় প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে ঋণাত্মক ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে। উপরের বিষয়টি যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, একটি ভেক্টর, সেটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এবং অন্য একটি ভেক্টর সেটি হচ্ছে আমাদের এই দিক বরাবর বি ভেক্টর। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। আমাকে এ ভেক্টর থেকে যদি বি ভেক্টরকে বিয়োগ করতে হয়, উপরের ভাষ্য অনুযায়ী বা বইয়ের ভাষ্য অনুযায়ী আমাকে বি ভেক্টরের একটা ঋণাত্মক ভেক্টর নিতে হবে। ঋণাত্মক ভেক্টর সম্পর্কে আমরা কিন্তু গত ক্লাসে জেনেছি। ঋণাত্মক ভেক্টর হচ্ছে আমার একই ভেক্টরের মান একই থাকবে কিন্তু দিক বিপরীত হবে। দিক বিপরীত হওয়ার অর্থ হলো 180 ডিগ্রি বিপরীত হবে। অর্থাৎ বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হবে আমার অনেকটা এরকম, এবং এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এখন এই একই রকম এবার আমরা যোগে একটু আগে যে যোগের ফর্মুলা দেখলাম, এই ভেক্টরের শীর্ষবিন্দুতে মাইনাস বি ভেক্টরের পাদবিন্দু আমরা স্থাপন করব। তাহলে অনেকটা এরকম আসবে, এবং এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর।
তারপরে এ ভেক্টরের পাদবিন্দু হতে বি ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, বি ভেক্টরের শীর্ষবিন্দু যদি যোগ করি, তাহলে আমরা পাচ্ছি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে আমি কি পাচ্ছি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এভাবেই আমরা ভেক্টর বিয়োগ করি যোগের মাধ্যমে। ভেক্টর বিয়োগ আমরা সরাসরি করতে পারি না, ভেক্টর বিয়োগ আমাদেরকে যোগের মাধ্যমে করতে হয়। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? যেই ভেক্টরটা আমরা বিয়োগ করব, যেই ভেক্টরটাকে আমরা বিয়োগ করব, সেই ভেক্টরটার ঋণাত্মক ভেক্টর নিতে হয়। এই যে এই বি ভেক্টরটাকে আমরা এই ভেক্টরটাকে বিয়োগ করতে চাচ্ছি, সে কারণে আমরা প্রথমে বি ভেক্টরটার ঋণাত্মক ভেক্টর, বি ভেক্টরটাকে ঋণাত্মক ভেক্টরে কনভার্ট করছি। তারপর যে যোগের নিয়ম একটু আগে আমরা দেখলাম, সেই নিয়মে আমরা যোগ করছি। ফলে আমরা আলটিমেট রেজাল্ট পাচ্ছি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা ভেক্টর বীজগণিতের কপিতয় সূত্র সম্পর্কে জানব। তো প্রথম সূত্রটি হচ্ছে বিনিময় বা কমিউটেটিভ ল। এই ল কি বলে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অর্থাৎ আমরা যদি ভেক্টর দ্বয়ের জায়গা পরিবর্তন করি, যেমন এখানে এ ভেক্টর শুরুতে ছিল, বি ভেক্টর দ্বিতীয়তে আছে, এটা আর বি, কিন্তু আমরা যদি বি ভেক্টরকে দ্বিতীয়তে এনে, প্রথমে এনে এ ভেক্টরকে দ্বিতীয়তে নিয়ে যাই, তাহলেও একই রেজাল্ট পাবো। অর্থাৎ এ এবং বি ভেক্টর যদি তাদের নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে নেয়, তাহলেও আমার রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। মনে করলাম এটা হচ্ছে আমার এ ভেক্টর, হ্যাঁ, আর এদিক বরাবর হচ্ছে এটা আমার বি ভেক্টর। এটা হচ্ছে আমার এ ভেক্টর এবং এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু আমরা বসাইছি, হ্যাঁ। তাহলে এই যে এই বি এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে পাচ্ছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, একই রকমভাবে আমাদের বি ভেক্টর তো এভাবে ছিল, বি ভেক্টর এভাবে ছিল। এবার বি ভেক্টরের শীর্ষবিন্দুতে আমি এ ভেক্টরের পাদবিন্দু বসালাম। তাহলে এটা হলো আমার বি ভেক্টর, এটা হলো আমার এ ভেক্টর। তাহলে এখন যদি আমি বি ভেক্টরের পাদবিন্দু থেকে এ ভেক্টরের শীর্ষবিন্দুটা যোগ করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে এ প্লাস বি, এটা হচ্ছে আমার বি প্লাস এ। যেহেতু আমি বি বিন্দুটাকে প্রথমে ধরেছিলাম, সেই কারণে বি প্রথমে থাকবে, বি এর পাদবিন্দুতে এ এর শীর্ষবিন্দু পর্যন্ত। সুতরাং এটা হবে আমার বি প্লাস এ ভেক্টর। তাহলে দেখা যাচ্ছে যেহেতু এই দুটা ভেক্টরের মান সমান এবং সমান্তরাল, সুতরাং এর এ ভেক্টর প্লাস বি ভেক্টর একই ভেক্টর। মান সমান ও দিক যদি দুটি ভেক্টর যদি মানের সমান হয় এবং দিকে সমান্তরাল হয়, সমান্তরাল মানে আমি বলেছিলাম 0 ডিগ্রি, তখন তারা সমান ভেক্টর। অর্থাৎ আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটাই হলো ভেক্টরের বিনিময় সূত্র, ভেক্টর যোগের বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল। আচ্ছা, পরের সূত্র কি? পরের সূত্র হচ্ছে আমার সংযোগ সূত্র। সংযোগ সূত্র কি বলে? আমি যদি প্রথমে এ প্লাস বি করে নিই, তারপরে তার সাথে সি যোগ করি, যে রেজাল্টটা পাবো, এ এর সাথে পরবর্তীতে বি আর সি একসাথে যোগ করে যদি আমি এ এর সাথে যোগ করি, তাহলেও একই রেজাল্ট পাবো। অর্থাৎ প্রথমে আমি এ আর বি যোগ করলাম, তার সাথে সি যোগ করলাম, একটা রেজাল্ট পাইলাম আর। তারপর এখানে আমি প্রথমে বি আর সি যোগ করলাম, তারপর সেটাকে এর সাথে যোগ করলাম, তখন আমি রেজাল্ট পাবো আর। এই কথাটাই এখানে বোঝানো হচ্ছে। তো আসুন আমরা একটা জিনিসটা প্রমাণ করে দেখি যে কিভাবে এটি হয়। আচ্ছা, প্রথমে আমি একটা এ ভেক্টর নিলাম, এদিক বরাবর এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টর এবং এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু। তাহলে এখন আমি যদি এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করি, তাহলে আমি পেয়ে যাব এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, এখানে আমার যেহেতু যে শীর্ষবিন্দু, এখানে যদি আমার সি ভেক্টরটাকে আমি আঁকি, সি ভেক্টর, তাহলে এটা হচ্ছে আমার এই রেখাটা, এই পয়েন্টটা, এটা হচ্ছে আমার এ প্লাস বি এর পাদবিন্দু এবং এটা হচ্ছে আমার
এ প্লাস বি এর শীর্ষবিন্দু। এখন এ প্লাস বি এর শীর্ষবিন্দুতে আমি বসিয়েছি সি ভেক্টরের পাদবিন্দু। সুতরাং এ প্লাস বি এর শীর্ষবিন্দুর সাথে যদি আমি এখন সি ভেক্টরের পাদবিন্দু যোগ করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি এ প্লাস ভি ভেক্টরের পাদবিন্দুর সাথে আমি সি ভেক্টরকে যোগ করেছি। ঠিক আছে? আচ্ছা, এই একই উদাহরণটাকে আমি যদি আবার দেখতে চাই, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা ছিল আমার বি ভেক্টর এবং এদিকে ছিল আমার সি ভেক্টর। আমি লিখি, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটি আমার বি ভেক্টর, এটি আমার সি ভেক্টর। তো এখন বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দু বসেছে। তার মানে এখন যদি আমি বি ভেক্টরের পাদবিন্দুকে সি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে যোগ করে দিই, তাহলে আমি এখানে পাবো বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে? ভেক্টর সিম্পল, আমরা ভেক্টর যোগের সূত্র অ্যাপ্লাই করেছি কিভাবে? বি ভেক্টরের শীর্ষবিন্দুতে সি ভেক্টরের পাদবিন্দু বসেছে, তাহলে বি ভেক্টরের পাদবিন্দু থেকে আমি যদি সি ভেক্টরের শীর্ষবিন্দু যোগ করি, তাহলে আমি যে ভেক্টর পাবো সেটা হবে বি প্লাস সি ভেক্টর। আচ্ছা, এখন বি প্লাস সি ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এখানে এবং শীর্ষবিন্দু হচ্ছে এখানে। তাহলে দেখা যাচ্ছে যে এই ভেক্টরের শীর্ষবিন্দুতে বসেছে আমার কি? বি প্লাস সি ভেক্টরের পাদবিন্দু। তার মানে এ ভেক্টরের পাদবিন্দু হতে আমি যদি বি প্লাস সি এর শীর্ষবিন্দু যোগ করি, তাহলে আমি যে যোগফলটা পাবো সেটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে? তার মানে দুটো তো একই হলো না? এটা দেখেন, এটা এই যে এই রেখা আর এই রেখা প্রায়, যেহেতু আমার হাতে আঁকাতে হয়তো একদম সমান মনে হচ্ছে না, কিন্তু এরা কিন্তু সমানই। হ্যাঁ, এবং সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে কত? কোণ 0 ডিগ্রি, সমান মানেও সমান, সুতরাং তারা একই ভেক্টর। সুতরাং আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে? এটিকে বলা হচ্ছে যে ভেক্টর যোগের সংযোগ সূত্র। হ্যাঁ, মানে কি? এ ভেক্টর প্রথমে বি প্লাস সি ভেক্টর যোগ করে যদি আমি এ ভেক্টর পরে এ ভেক্টরের সাথে যোগ করি, যে রেজাল্ট পাবো, এ আর বি ভেক্টরকে আগে যোগ করে পরবর্তী সি ভেক্টরের সাথে যোগ করলেও একই রেজাল্ট আমরা পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমি পরবর্তী সূত্রতে যাই, সেটি হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্রটা কি? এ প্লাস বিকে প্রথমে আমি এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করে যদি আমি সেটিকে একটা এম দ্বারা গুণ করি, এম দ্বারা গুণ করলে আমি, এম একে হচ্ছে যেখানে একটি স্কেলার রাশি, এম দ্বারা গুণ করার পরে আমি যে রেজাল্টটা পাবো ধরলাম আর, এবং এ কে আলাদাভাবে এম দিয়ে গুণ করে এবং বি কে আলাদাভাবে এম দিয়ে গুণ করেও আমি একই রেজাল্টটা পাবো। এটা যেমন আমাদের বীজগণিতে হয়, ভেক্টরও সেটি হয় কিনা সেটা আমরা এখন পরীক্ষা করে দেখে নিব আসলে সেটি হয় কিনা। আচ্ছা, তো আমি একটা ভেক্টর নিলাম, এ ভেক্টর, এদিক বরাবর আমি নিলাম এ ভেক্টর, এখান থেকে আমি এদিক বরাবর নিলাম বি ভেক্টর। এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু বসেছে, সুতরাং এ ভেক্টরের এবং বি ভেক্টরের যোগফল হবে এ ভেক্টরের পাদবিন্দু হতে বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। হ্যাঁ, তার মানে এখন যদি আমি এই ত্রিভুজটার নামকরণ করি, বিন্দুগুলো, এটার নাম ও, এটা পি, এটাকে দিলাম কিউ। হ্যাঁ, তাহলে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হ্যাঁ, ইকুয়ালস টু, এটার নাম দিলাম আমি ছোট হাতের আর ভেক্টর, ছোট হাতের আর ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এ ভেক্টর সমান সমান কি? ওপি ভেক্টর প্লাস বি ভেক্টর কি? পি কিউ ভেক্টর এবং আর ভেক্টর হচ্ছে কি আমার ও কিউ ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এটুকু আমাদের থাক। এবার আমরা এই যে ওপিকে এমনভাবে বর্ধিত করব, ওপিকে আমরা কিছুটা অংশ বর্ধিত করব এবং এটাকে আমরা বর্ধিত করব। বর্ধিত করার পরে আমরা এই ওপি এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টানব এবং এই বিন্দুর নাম আমি দিলাম এস এবং এই বিন্দুর নাম আমি দিলাম আর। এগুলো ভেক্টর হিসেবে কাজ করবে পরবর্তীতে। আচ্ছা, এখন আমরা এমনভাবে যে ওপিকে বর্ধিত করলাম, এটা কিন্তু ইচ্ছামতোভাবে বর্ধিত করি নাই। আমরা ওপিকে এমনভাবে বর্ধিত করছি যাতে ওএস এবং ওপি এর অনুপাত
আমার এম হয়। একই রকমভাবে আমার ও আর এবং ও কিউ এর অনুপাতও আমার এম হয়। যদি তাই হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি OS ইকুয়ালস টু এম ইন্টু ওপি, হ্যাঁ, এবং OR ইকুয়ালস টু এম ইন্টু ও কিউ। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে এখানে কিন্তু আমার দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। একটা ত্রিভুজ হচ্ছে আমার ত্রিভুজ ও পি কিউ, ও আরেকটা ত্রিভুজ হচ্ছে আমার ত্রিভুজ ও এস আর। ঠিক আছে, আচ্ছা, এখন ত্রিভুজ ও পি কিউ এবং ও ত্রিভুজ ও এস আর এ এই কোণটা কমন, এই কোণটা দুটা ত্রিভুজেই আছে এবং এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু ত্রিভুজের দুইটা কোণ সমান, এই কোণটা সমান এবং এই কোণটাও সমান, তার মানে নিশ্চিতভাবে বলা যায় যে ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজ, এই দুইটা কোণও দুই ত্রিভুজের সমান। যখন দুইটা ত্রিভুজের তিনটা কোণই সমান হয় তখন আমরা আগের ক্লাসে পড়ে এসেছি, যখন দুটা ত্রিভুজের তিনটি কোণই সমান হয় তখন তারা সদৃশ্য ত্রিভুজ। হ্যাঁ, আর সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়, অর্থাৎ এই যে এটা হচ্ছে ওপি এবং ওএস হচ্ছে অনুরূপ বাহু, সুতরাং সেক্ষেত্রে ওএস ডিভাইড বাই ওপি, হ্যাঁ, ওএস ডিভাইড বাই ওপি সমান হবে আমার এই যে আর এস এবং পি এস আর এবং পি কিউ কিন্তু অনুরূপ বাহু, সুতরাং এস আর ডিভাইড বাই পি কিউ ইকুয়ালস টু কি হবে আমার ও আর অনুরূপ বাহু ও আর ডিভাইড বাই ও কিউ। ঠিক আছে, এখন ও এস ডিভাইড বাই ও পি ইকুয়ালস টু আমরা জানি এখানে এম এবং ও আর ডিভাইড বাই ও কিউ এম, সুতরাং আমরা লিখতে পারি এস আর ডিভাইড বাই পি কিউ ইকুয়ালস টু এম, সুতরাং আমাদের এস আর সমান সমান এম ইন্টু পি কিউ। আচ্ছা, এবার এই যে ত্রিভুজের যে ত্রিভুজ ও এস আর এর মধ্যে যদি আমরা দেখি ওএস ভেক্টরের শীর্ষবিন্দুতে এস আর ভেক্টরের পাদবিন্দু বসেছে, সুতরাং ওএস ভেক্টরের শীর্ষবিন্দুতে আমার এস আর ভেক্টরের পাদবিন্দু বসছে, সুতরাং এটা একটা যোগফল নির্দেশ করতেছে এদের, এবং এদের যোগফলটা হবে কি ও এর পাদবিন্দু থেকে আর এর শীর্ষবিন্দু, মানে ওএস এর পাদবিন্দু থেকে এস আর এর শীর্ষবিন্দু পর্যন্ত, এবং যেটি হচ্ছে ও আর ভেক্টর, সেটি হচ্ছে কি ও আর ভেক্টর। তাহলে ওএস সমান সমান আমরা এখানে কি পেয়েছি, এই যে ওএস সমান সমান আমরা পেয়েছি ওএস ইকুয়ালস টু এম ইন্টু ওপি ভেক্টর, এবং এস আর আমরা এখান থেকে কি পেয়েছি, এস আর আমরা এখান থেকে পেয়েছি এম ইন্টু পি কিউ ভেক্টর, এবং ও আর আমরা এখান থেকে পেয়েছি এম ইন্টু ও কিউ ভেক্টর। হ্যাঁ, তাহলে এম ইন্টু ওপি ভেক্টর, ওপি মানে কি, ওপি হচ্ছে যে এখানে এ ভেক্টর, ওপি হচ্ছে আমার এ ভেক্টর, সুতরাং এম ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর আসলে আমরা কাকে রিপ্রেজেন্ট করতেছে, বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করতেছে, সুতরাং এম ইন্টু বি ভেক্টর। আর ও কিউ ভেক্টর কাকে রিপ্রেজেন্ট করতেছে, আর মানে কি এ প্লাস বি, হ্যাঁ, সুতরাং এম ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ঠিক আছে, তাহলে এটি তো হলো আমার ভেক্টরের বন্টন সূত্র, অর্থাৎ এ প্লাস বিকে যদি আমি একটি স্কেলার রাশি এম দিয়ে গুণ করি তাহলে যে রেজাল্টটা আমি পাবো, এ ভেক্টর এবং বি ভেক্টরকে আলাদা আলাদাভাবে এম দিয়ে গুণ করে যোগ করলেও আমি একই রেজাল্ট পাবো। এটি হচ্ছে ভেক্টরের বন্টন সূত্র। তো আজকের ক্লাস এইটুকুই। আমি আশা করি যারা ভিডিওটি দেখেছেন ধৈর্য ধরে, তারা পাঠ্যপুস্তকের সাথে বিষয়গুলো মিলিয়ে দেখবেন এবং আমরা আমাদের ক্লাসকে আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি সেই বিষয়ে আমাদেরকে পজিটিভ নেগেটিভ দুই ধরনের ফিডব্যাকই দিবেন। ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসের নোটিফিকেশন জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। সকলকে ধন্যবাদ।